গল্প দৃষ্টির অগোচরে পর্ব 10 লেখিকা মুশফিকা রহমান মৈথি। আমি এখানের অফিসার ইনচার্জ। আপনার কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে বলতে পারেন। কথাটি শেষ হতে পিছনে ঘুরে নুসরাত। তার ঠিক পিছনে দাঁড়ানো মানুষটি আর কেউ নয় বরং তৌহিদ। আজ 6 মাস পর আবারও তৌহিদ এবং নুসরাত মুখোমুখি। পৃথিবীতে সত্যি গোলাকার। এই মানুষটাকে এখানে দেখবে এটা কখনোই কল্পনা করেনি নুসরাত। নুসরাত বেশ কিছু সময় ফেল ফেলিয়ে তাকিয়ে রইল তৌহিদের দিকে। এই 6 মাসে তৌহিদ বেশ বদলে গেছে। লম্বা চওড়া সুঠামদেহী শ্যাম বর্ণের পুরুষটি এখন আর আগের মতো সুদর্শনটি নেই। কাঁচা চুলের মাঝে পাকা চুলগুলো চোখে পড়ছে। চোয়ালটা বেশ ভেঙে গেছে। চোখের নিচে কালিটা যেন গাঢ় হয়েছে। নুসরাতকে দেখে তার মুখের ভাব পরিবর্তন হলো না। ভাবলেশীন দৃষ্টিতে চেয়ে রয়েছে নুসরাতের চোখে। নুসরাত তার চোখের ভাষা পড়ার চেষ্টা করল, কিন্তু ফলাফল শূন্য। সময়ের কথা চিন্তা করে নিজেকে সামলে নিল নুসরাত। জড়তাবিহীন কণ্ঠে বলল, স্নিগ্ধ রহমানের উকিল নুসরাত চৌধুরী। স্নিগ্ধ এর সাথে দেখা করতে চাচ্ছি। বেশ, আলিপ ওনাকে স্নিগ্ধর সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। তহিদ ঠান্ডা কণ্ঠে দারোগা আলিপ মাহবুবকে নির্দেশ দিল। এরপর নিজের রুমের দিকে রওনা দিল সে। তার ব্যবহার দেখে কারো বলার সাধ্য নেই লোকটা নুসরাতে এত পরিচিত। মাঝে মাঝে খুব পরিচিত মানুষও অপরিচিত মানুষের কাতারে ফেলতে একটা মুহূর্তই যথেষ্ট হয়। হয়তো তৌহিদ এবং নুসরাতের মাঝে সেই মুহূর্তের তিক্ততা একটু বেশিই ছিল। তাই তো আজ নুসরাত কেবলই একজন আগন্তুক তৌহিদের কাছে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হলো নুসরাতে। সে আলিপের পিছন পিছন চিনিকদের লকআপের কাছে গেল। চিনিকদের লকআপের কাছে গিয়ে খেয়াল করলো একটা নীল শার্ট পরা ছেলে একদম কোনায় হাত ঢুকিয়ে বসে রয়েছে। ছেলেটা মাথা নিচু করে বসে রয়েছে, মুখখানা দেখা যাচ্ছে না। আলিপ লকআপের শিকে লাঠি দিয়ে আঘাত করলো, কিন্তু তাতেও ছেলেটা মাথা তুলল না। তখন নুসরাত গলা খাঁকড়ি দিয়ে বলল, চিনিক তো। এবার ছেলেটা মাথা তুলল। নুসরাত অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এত সুন্দর কোনো ছেলে হতে পারে? নুসরাতের মনে হলো ছেলেটা আল্লাহ তাআলা বেশ নিপুণভাবে বানিয়েছেন। অসম্ভব নিখুঁত শিল্পকর্ম। ফর্সা বর্ণের এতটা মায়াবী চেহারা। কেউ বলবে দেশের ছেলে সে? এতটা মায়াবী চেহারা কেউ বুঝি খুন করতে পারে? সব থেকে আকর্ষণীয় ছেলেটার নীলাভ চোখের জোড়া। লেন্স না পরার পরও এতটা সুন্দর কারো চোখের মনি হয় জানা ছিল না নুসরাতে। কিন্তু কতটা নির্দয় ভাবে ছেলেটাকে মেরেছে। চোখের নিচে রক্ত জমে কালচে হয়ে রয়েছে। ঠোঁটটা ফেটে গেছে। এখনো রক্ত লেগে রয়েছে তার ঠোঁটে। গলার এক জায়গায় কেটে গেছে। কেউ একটু ওষুধও লাগাতে দেয়নি। অবশ্য 3rd ডিগ্রি বলতে এই দৃশ্যকে বোঝায়। নুসরাতকে দেখে স্নিগ্ধের মুখে অমায়িক হাসি ফুটে উঠল। তার চোখ চকচক করছে। ডুবন্ত মানুষ খড়কুটো দেখলে যেমন উচ্ছ্বসিত হয়, ছেলেটার চোখেও সেই উচ্ছ্বাসটাই দেখা যাচ্ছে। নুসরাত আলিফকে বলল, আমি ওর সাথে পার্সোনালি কথা বলতে চাই। আমাদের কি সেই ব্যবস্থাটা করে দেওয়া যাবে? জি, আসুন। আলিফ লকআপ খুলে দিল। স্নিগ্ধ খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো। আলিফ ইন্টারোগেশন রুমেই তাদের কথা বলার ব্যবস্থা করে দিল। স্নিগ্ধের জন্য কেন যেন মায়া হলো নুসরাতের। এই প্রথম অচেনা একজন মানুষ যে কিনা খুনি, তার জন্য নুসরাতের মায়া হচ্ছে। নুসরাত বনিতা ছেড়ে বলল, এত উকিলের মাঝে আমি কেন? আমাদের কেন তুমি নিজের উকিলের রুমে বেছে নিলে? আমি এত ভালো উকিল নই। স্নিগ্ধ কিছুক্ষণ চুপ রইল। নুসরাতের সূক্ষ্ম দৃষ্টি তার চোখ বরাবর স্থির। মানুষ মিথ্যে বললেও তার চোখ মিথ্যে বলতে পারে না। আর যদি কোনো মানুষের মিথ্যে চোখ দ্বারাও না ধরা যায়, তবে সে মানুষ নয়, শয়তান। স্নিগ্ধ এবার মুখ খুলল। আমতা আমতা করে বলল, আমি তেমন কোনো চিন্তা করে আপনাকে বাছাই করিনি। শুধু ভেবেছি আপনি আমার অবস্থা বেশ ভালো করে বুঝতে পারবেন। কাউকে মিথ্যে দোষে ফাঁসালে তার উপর দিয়ে কি যায় সেটা সেটা আপনি বেশ ভালো করেই জানেন। আমি খুনটা করিনি ম্যাডাম, আমাকে ফাঁসানো হয়েছে। আমি ওনাকে চিনি অবধি না। আমার আইডি কার্ড ওখানে কি করছে আমি সত্যি জানি না। চিনিকদের চোখ ছলছল করছে। ছেলেটা মিথ্যা বলছে না, তার চোখ স্বচ্ছ। অজানা কারণে ছেলেটার মাঝে নিজেকে খুঁজে পাচ্ছে সে। 6 মাস আগে সেও এই পজিশনে ছিল, যেখানে তার বাঁচার কোনো উপায় ছিল না। নুসরাত মুচকে হাসি দিল। সেই হাসিতে শীতল আশ্বাসের পরশ
আশ্বাসের পরশ ছিল। স্নিগ্ধকে এসে বলল, তুমি আমাকে খুলে বলবে কি হয়েছিল? তুমি আমাকে খুলে না বললে আমরা কিন্তু নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। স্নিগ্ধ কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে রইল। তার চোখে নতুন ঔজ্জ্বল্য দেখা যাচ্ছে। সে ধীর কণ্ঠে নিজের কাহিনী নুসরাতের কাছে তুলে ধরল। দিনটি ছিল রবিবার। স্নিগ্ধ প্রতিদিনের মতোই নিজের কাজে বেরিয়ে গেল। সাধারণত সকাল থেকে বিকেল অবধি তার রেস্টুরেন্টে তার কাজ থাকে। সেখানে অর্ডার নেবার পর এবং অ্যাকাউন্টসের কাজ তার থাকে। সেদিনটাও ব্যতিক্রম ছিল না। রেস্টুরেন্ট থেকে সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় স্নিগ্ধ। শরীরটা ভালো লাগছিল না। দুদিন আগে বাড়ি যাবার সময় বৃষ্টিতে ভিজতে হয়েছিল তাকে, তাই জ্বর জ্বর লাগছিল। কিন্তু আজ ক্লাস মিস করা যাবে না। পরীক্ষা রয়েছে, মিস করলে রেজাল্টটা খারাপ হয়ে যাবে। তাই স্নিগ্ধ সময় নষ্ট না করে ক্লাসের জন্য রওনা দিল। ক্লাস শেষ হতে হতে 8টা বেজে গেছিল। মাথা ব্যথাটাও বেশ বেড়ে গেছে তার। আজ নিশি নামক মেয়েটিকে পড়াতে যেতে ইচ্ছে হচ্ছে না। মেয়েটি বেশ গবে সারা টাইপ ছাত্রী। যতই চেষ্টা করা হোক না কেন, ভালো রেজাল্ট করাটা তার দ্বারা সম্ভব নয়। অহেতুক 1.5 ঘন্টা নষ্ট হবে। শরীরটা চলতেই যাচ্ছে না আজ। তাই স্নিগ্ধ সে মুখও হলো না। একটা রেস্টুরেন্টে ঢুকলো। তার বেশ ক্ষুধা লেগেছে। মেসে যেয়ে রান্না করার ইচ্ছে হচ্ছে না। তাই আজ বাহিরেই খাবে সে। পকেটটাও গরম আছে। আজ স্যালারি পেয়েছে রেস্টুরেন্ট থেকে, সুতরাং একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া যেতেই পারে। স্নিগ্ধ একটা মাঝারি দামি রেস্টুরেন্টে প্রবেশ করলো। সেখানে একজন মেয়ের জন্মদিন পালন করা হচ্ছিল। মেয়েটির বয়স 8 কি 9 হবে। মেয়েটির বাবা উপস্থিত সকল কাস্টমারদের সেখানে কেক খাওয়ালো। রেস্টুরেন্টে থেকে খাওয়া দাওয়া করে মেসে ফিরতে ফিরতে 10টা বেজে গেছিল। শরীরে ব্যথা তীব্রতর হচ্ছিল। সারাদিনের ধকলটা জ্বরের জন্য যেন প্রবাহকের মতো কাজ করছিল। স্নিগ্ধ নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। তার জ্বর আসছে, গায়ের ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে কখন জ্ঞান হারালো সেটা মনে নেই স্নিগ্ধের। জ্ঞান ফিরল পরদিন সকালে। তার মাথায় জলপট্টি। মেসের ম্যানেজার আকরাম আলীকে পাশে বসে থাকতে দেখল সে। তারপর 3 দিন জ্বরে কাতরেছে। চতুর্থ দিন পুলিশ এসে তাকে এই খুনের দায়ে ধরে এনেছে। স্নিগ্ধ কথাগুলো শেষে চুপ করে বসে রইল। নুসরাত গভীর চিন্তায় মগ্ন। এত কিছুর মাঝেও সে আলতাফ হোসেনের বাসায় যায় পর্যন্ত তিনি। তাহলে তার লাশের হাতে ওর আইডি কার্ড কীভাবে এলো? তার প্রথম স্নিগ্ধের কথার সত্যতা যাচাই করতে হবে। তাই নুসরাত উঠে দাঁড়ালো, মৃদু কণ্ঠে বলল, চিন্তা করো না। যদি তুমি নির্দোষ হও তবে তোমার কিছু হবে না বলে রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ অসহায় দৃষ্টিতে নুসরাতের যাবার পানে চেয়ে থাকলো। নুসরাত থানা থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তৌহিদ পিছন থেকে বলে ওঠে, এই কেসটা লড়ো না, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।